আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাভা নিউজ 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের ন্যায় আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ ফজলে আলাহি। আপনারা দেখছেন নাভা নিউজ 24 এর ধারাবাহিক প্রোগ্রাম হক কথা। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, ইসলামিক রিসার্চ একাডেমি, বসুন্ধরা, ঢাকা। বাংলাদেশের মানুষ আবারও একটি ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে আছে এবং প্রায় 2 লক্ষ পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি বছরই দেখা যায় বাংলাদেশের মানুষ বন্যার মতো ভয়াবহ দুর্যোগে পড়ে থাকে, কখনো বা সিলেট, কখনো বা ফেনী, কখনো বা চট্টগ্রাম। তো মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের সরকার আদৌ কি দুর্যোগের মোকাবেলার জন্য দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? যে প্রতি বছর যে এই বন্যা দুর্যোগ আসে, এর কারণ কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেনিং বিষয় নিয়ে আজকে আমাকে প্রশ্ন করেছেন। যে আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতি বছরই বর্ষা মৌসুমে আমরা ছোটকাল থেকে দেখে আসতেছি যে পদ্মা, মেঘনা, যমুনা, বিশাল বিশাল নদীর ভাঙ্গনে প্রতি বছর কয়েকশো বিলিয়ন শুধু টাকা দেশের রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি হয়ে যায়। লক্ষ লক্ষ, হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি, জমি জমা, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু নদীতে বিলীন হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। এর আগে দেখেছি 2023-এ হচ্ছে সিলেট সুনামগঞ্জে, 2024 সালে ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে, 2026 সালে টোটাল পুরা চট্টগ্রাম বিভাগীয়, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে ভাবে গণহারে মানুষের ঘর বাড়ি পানি তলে তলিয়ে যাচ্ছে এবং যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে এই ক্ষতিটা আসলে দেশের জন্য অপূরণীয়। এবং যে ক্ষতিটা, এটা আসলে কখনো এটা পুষে না সম্ভব নয়। যে যারা কোটিপতি শিল্পপতি একদিন এই কয়েকদিনের ব্যবধানে বন্যার দুর্যোগে পড়ে তারা একদম নিঃস্ব, রাস্তা ফকির মতো হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনি যে কোশ্চেন করেছেন যে এক্ষেত্রে সরকারের বা রাষ্ট্রের পরিকল্পনা বা কোনো প্ল্যান আছে কিনা, বা এক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনায় মোকাবেলায় অন্য কোনো বিকল্প কোনো প্ল্যান পরিকল্পনা আছে কিনা, আসলে এটা এক্ষেত্রে আমি যদি পিছনে টানি যে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টের আমলে তারা তো লুটে পুটে খেয়েই তো, চেটে খেয়েই তো দেশটাকে শেষ করে দিয়েছে, উজাড় করেছে। মেগা মেগা প্রজেক্টের নাম দিয়ে এখনো পর্যন্ত পুরো ঢাকা শহর আপনি দেখেছেন যে আজকে শুধু বসুন্ধরা নয়, পুরো ঢাকা কেন্দ্রিক যে একটা বিশাল একটা দুর্যোগপূর্ণ অবস্থা, যে আমাদের বড় মাদ্রাসা পর্যন্ত পানির নিচে চলে গেছে, বসুন্ধরা পানির নিচে, ধানমন্ডি সহ পুরা ঢাকা শহরে আপনি খোঁজ নিতে পারেন। এই বিশাল মেগা প্রজেক্টের চেয়ে যে একটা নাগরিককে কিভাবে সুরক্ষা দেওয়া যায়, দুর্যোগ থেকে কিভাবে বাঁচানো যায়, বিশাল বিশাল ড্রেন এবং সুইচ খাল, যেটা এটা যে বিকল্প, যেটা এগুলা না করে ফ্যাসিস্টের 17 বছরে শুধু এরা যেটা করেছে একদম এই ইস্টেলাম গতকালকে, যেটা আজকে সংসদেও যে আলোচনাটা হয়েছে, যে শুধু মূর্তি বানানোকে কেন্দ্র করে প্রায় 900 কোটি টাকার উপরে লুটে পুটে খেয়েছে। এরকম ফ্যাসিস্টের 17 বছরের ছিল লুটপুট এবং লুটতরা যে সময়। এখন বিএনপি নতুন যেভাবে এসেছে, আমি জানি না যে সরকার এই ক্ষেত্রে সুদীর্ঘ কোনো প্ল্যান পরিকল্পনা করে আগাচ্ছে কিনা, যে পানি নিষ্কটন বা পানি কিভাবে বের হতে পারে, এই ড্রেন গুলোকে কিভাবে আরো বড় করা যায়, এই রাস্তাঘাট গুলোকে আরো কিভাবে সংস্কার করা যায়। এবং চট্টগ্রাম কেন্দ্রিক আপনার এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে যে আসলে বাংলাদেশে যে প্রেক্ষাপটটি, এটা শুধু বাংলাদেশ কেন্দ্রিক নয়। এই দুর্যোগটার পিছনে আমি গত 2023 সালে আমি একদম সুনামগঞ্জের একদম ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত গিয়েছি। আমি ওইখানে নিজে সচক্ষে দেখে এসেছি যে বাংলাদেশের দুর্যোগের পিছনে অন্যতম বড় দায়ী হচ্ছে আমাদের প্রতিবেশী পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া। হঠাৎ করে সুনামগঞ্জে একদিনে দুই দিনে পানি একদম ঘরের উপরে উঠে যাওয়া, ফেনীতে ঘরের উপরে উঠে পানি যাওয়া, ডুবে যাওয়া, চট্টগ্রামও যেটা আমি যেটা দেখেছি বা বুঝেছি, যে ইন্ডিয়া থেকে সব পানিগুলা একসাথে ছেড়ে দেওয়ার কারণে পুরা বাংলাদেশ প্লাবিত হয়ে যায় একদম বর্ষার মতো। আমি নিজে দেখেছি আমাদের চোখের সামনে একদম বাড়িগুলো পাহাড়ের ইগুলা ছেড়ে দিছে, সুইচ খালগুলো যেটা গেট গুলা ছেড়ে দিছে, একসাথে সবগুলো ওপেন করে দেয়, একদম ওই পানির স্রোতে ভাটিতে যে বাড়িগুলা থেকে সবগুলা পানির এর সাথে মিশে, তারই একটা প্রমাণ এখন বর্তমানে যেটা চট্টগ্রাম মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আপনার মতে সরকারের এর জন্য, এই দুর্যোগকে মোকাবেলা করার জন্য কি ধরনের দীর্ঘমেয়াদী ব্যবস্থা নেওয়া উচিত আপনার মতে? আমি ক্ষেত্রে দুইটা পয়েন্ট বলবো, যে দুইটা পয়েন্টই সমস্যা। এক নম্বর সমস্যা হচ্ছে শহর কেন্দ্রিক সরকারের পর্যাপ্ত সংস্কার উদ্যোগ নিতে হবে, রাস্তাঘাট বড় করতে হবে এবং প্রত্যেকটা রাস্তার সাথে বিদেশের যে
এই সিস্টেমগুলি সেটা এখানে সংযোগ করতে পারে, যে বিশাল বিশাল ড্রেন রাখতে হবে, যে পানি বৃষ্টি যতই হোক, বৃষ্টি হলেই যেন এটা পানিটা বের হতে পারে, এটা একটা ব্যবস্থা রাখা, শহর কেন্দ্রিক রাস্তা এবং এটা সুসংগঠিত ভাবে কাজ করা, উদ্যোগ নেওয়া। আর দ্বিতীয় যে পয়েন্টের যে সমস্যাটা বলছি, যেটা বর্ডার কেন্দ্রিক, তাহলে বর্ডার যেটা আলহামদুলিল্লাহ আমাদের এবছর যেটা শুনেছি বা দেখতে পাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রীর যে তিস্তা পরিকল্পনা যে নিচ্ছে, এই তিস্তার মতো করে যদি আরো কিছু বেড়িবাঁধের উদ্যোগ নেয়, উজান থেকে যদি এটা কন্ট্রোলিং করা হয়, ওরা যেভাবে ছেড়ে দিচ্ছে, আমরা যদি ওইটাকে কন্ট্রোল করতে পারি, তাহলে বিশাল দুর্যোগ থেকে আমরা বাংলাদেশ বাঁচতে পারবো, এবং প্রতি বছর যে শত বিলিয়ন কোটি টাকা ক্ষতি হয়, সে ক্ষতি থেকে আমরা উত্তীর্ণ হতে পারবো, একদম স্থায়ী টেকসই একটা বিকল্প হতে পারে আর কি। মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আমরা বর্তমান বন্যা পরিস্থিতি দেখছি যে আলেম সমাজ এবং বিভিন্ন ধর্মীয় সংস্থাগুলো ত্রাণ কার্যক্রমে সক্রিয় রয়েছেন। যে করোনার সময় দেখা গেছে যে দাফন করার জন্য কোনো লোক পাওয়া যাচ্ছে না, তখন আলেম সমাজ নিজ ইচ্ছায় প্রায় 6,000-এর উপরে মানুষকে দাফন দিয়েছেন। তো এরকম ভাবে প্রায় সময় দেখা যায় যে যখনই বাংলাদেশের মানুষ কখনো দুর্যোগে পড়েন, আলেম সমাজ এবং ধর্মীয় সংস্থাগুলো তাদের সাহায্যে এগিয়ে আসে। এবং বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি যে আলেম সমাজ আসুন্নাহ ফাউন্ডেশন থেকে নিয়ে বিভিন্ন ফাউন্ডেশন দিয়ে দেখা যাচ্ছে যে ত্রাণ কার্যক্রমে সক্রিয় রয়েছেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই আলেম সমাজকে অবমূল্যায়ন করা হয় এবং তারাই বিভিন্ন মিডিয়ার প্রোপাগান্ডায় পড়তে হয়। তো এটাকে আপনি কিভাবে দেখছেন, যে এটাকে কি মনে করেন কেন হচ্ছে এই বিষয়গুলো? অসংখ্য ধন্যবাদ। আপনি যে পয়েন্টটা এনেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে করোনাকালীন থেকে শুরু করে 2023 সালে সুনামগঞ্জে এবং যে বন্যা এবং ভয়াবহ দুর্যোগ, বাংলাদেশের যে কোনো দুর্যোগে আমি দেখেছি যে বাংলাদেশের মেজরিটি উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান আলেমদের নেতৃত্বে তারা যেরকম কোঅপারেটিভ অর্গানাইজেশনের মাধ্যমে, ট্রাস্টেড ফান্ডের মাধ্যমে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, জান দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, মানুষের অ্যাক্টিভিটি দিয়ে, এবং নিজে গিয়ে সশরীরে সেখানে উপস্থিত হয়ে যতটা করেছে। এখানে আমি একটা পয়েন্ট আপনাকে নোট করে বলি, যে দেখেন যে আজকে বাংলাদেশে যে এই মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মটা, মিনিস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে, এটার মেজরিটি হচ্ছে ইসলাম বিদ্বেষ। আপনি দেখবেন যে ইদানিং আপনার কয়েকদিন আমরা হক কথার যে ধারাবাহিক পর্বগুলো করেছি, এখানে কিন্তু মিডিয়ায় যে বাংলাদেশের বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, আলেম, ইমাম, তারপরে ইসলামী স্কলারদেরকে দুই একটা একদম হাতে গোনা বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে, আসলে যারা আদৌ কোনো আলেমও না, আমি দেখেছি, প্রমাণ করে দেখেছি যে এরা মসজিদের ইমামও না, কেউ না, দাঁড়িয়ে রেখেছে, দুই এক ওয়াক্ত নামাজ পড়িয়েছে, দুই একবার আজান দিয়েছে, তাকে ইমাম বলে চালিয়ে দিয়েছে, অথবা নাম কেউ আসতে তার নাম ইমাম, এই ইমামের নাম দিয়ে তাকে ইমাম হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। এটা মিডিয়ার হচ্ছে মিডিয়ার তথ্য সন্ত্রাসের একটা কাজ এবং ইসলাম বিদ্বেষী একটা বহিঃপ্রকাশ, যে এরা মিডিয়ার মাধ্যমে আলেম সমাজকে, ইসলামী অঙ্গনগুলিকে, মসজিদ মাদ্রাসাগুলিকে এবং ইসলামী স্কলারদেরকে একদম একদম ধরে 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 তারা জনবিচ্ছিন্ন করার জন্য একটা পায়ে তারা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের যেই মিডিয়া বা পুরা বিশ্বে যেই এই সমস্ত জিনিসগুলা কন্ট্রোল যারা করে, যাদের হাতে নিয়ন্ত্রিত হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি, আমি যেটা দেখেছি আসলে সবার মেজরিটি হচ্ছে ইসলাম বিদ্বেষণায় ভরপুর, একদম জার্নালিস্ট থেকে শুরু করে সম্পাদক সবাই এরা একটা হুজুরদের কোনো কিছু পেলে। অথচ আপনারা দেখবেন যে বাংলাদেশের এই যে আপনারা এখন ইস্তেলা আপনি দেখেন যে অনেকে জানেই না যে অবস্থা কতটা গুরুতর এবং কতটা ভয়াবহ। অথচ দেখেন এই ক্ষেত্রে আপনি যদি দেখতে পারবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে আলেমরা প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার দায়িত্বশীল মুহতামিম এবং ইসলামী যে সমস্ত ট্রাস্টি যে ফান্ড এবং সংগঠন গুলো রয়েছে, বিশেষ করে অন্যতম আপনি একটা নাম বলেছেন আসুন্নাহ ফাউন্ডেশন, বাংলাদেশের আসুন্নাহ ফাউন্ডেশনকে বহুমুখী কার্যক্রমের কারণে পুরা দেশের মেজরিটি মানুষ চেনে জানে। অথচ আসুন্নাহ ফাউন্ডেশন ছাড়াও উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আরো যে কত শত এরকম সংগঠন রয়েছে, বিশেষ করে আমি একটি সংগঠনের নাম বলি, ফকিল মিল্লাত ফাউন্ডেশন, আমাদের বড় মাদ্রাসা ফকিল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেবের তত্ত্বাবধানে, তার হাতে গড়া ফকিল মিল্লাত ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পুরো বাংলাদেশের 64 জেলায় যে কোনো দুর্যোগে, যে কোনো মহামারীতে ফকিল মিল্লাত ফাউন্ডেশন সবার আগে তারা কাজ করে গেছে। ইভেন আমি যতটুকু জানি চট্টগ্রামে এই দুর্যোগেও তারা চট্টগ্রাম হিসেবে অনেক আগেই তারা প্রাণ এবং বিভিন্ন জিনিস নিয়ে কার্যক্রম তারা গোপনীয় ভাবে করার কারণে এরা আসলে মিডিয়া প্রচারতা পছন্দ করে না, ছবি তোলা পছন্দ করে না, মেজরিটি মানুষ এটা জানে না, কিন্তু আমরা জানি, আমরা তো নিজেরা করেছি। আপনি করোনাকালীন বলেন, করোনাকালীন তো এমন একটা পরিস্থিতি ছিল যে আপনি লাশকে দাফন করবে, বাবা ছেলের লাশ
পড়ে আছে, কাছে যেতে সাহস নেই, কিন্তু ওই ওই ক্লান্তি লগ্নেও কিন্তু ইসলামী মার্কাজুল ইসলামী নামে একটা ট্রাস্টি ফান্ড ছিল। মার্কাজুল ইসলামীর এর তত্ত্বাবধানেই হাজার হাজার মানুষকে দাফনের ব্যবস্থা করেছে এবং তাদেরকে গোসল করার দাফনের ব্যবস্থা করেছে। অথচ এটা মিডিয়াতে কখনো, মিনিস্ট্রি মিডিয়াতে এখানে কখনো ফলাও করবে না, প্রচার করবে না। ওই কোন আলেম, কই মশফলের কোন আলেম একটা অকারেন্স করেছে যে আলেম না, আলেমধারী, আলেম ছদ্মবেশে একটা কাজ করেছে, ওটাকে ফলো করে ঢালাও ভাবে আলেমদেরকে বলাৎকার, আলেমরা হচ্ছে দর্শক, আলেমরা এটা, আলেমরা সেটা। আলেম ছাড়া যে কোনো সংগঠন এবং যারাই গেছে এরা পরবর্তীতে আমরা দেখেছি বিতর্কিত হয়েছে। এর ভিতরে অন্যতম হচ্ছে 1 টাকার আহার, বিদ্যানন্দন ফাউন্ডেশন এবং ওই যে মিল্টন সমুদ্দারের, যেটা বিদ্যাদেরকে নিয়ে যতগুলি ফাউন্ডেশন ছিল প্রত্যেকটা ফাউন্ডেশনই তারা দুর্নীতি করেছে, মানুষকে সিম্পতি দেখে ইমোশন করে টাকা নিয়েছে, বুস্টিং করে মানুষের থেকে কোটি কোটি জাকাতের টাকা নিয়ে, এবং প্রমাণিত হয়েছে যে তারা মানুষের জাকাতের টাকা আত্মসাৎ করে বাড়ি করেছে, গাড়ি করেছে, শত কোটি টাকা অ্যাসেট বানিয়ে নিয়েছে। এবং বিশেষ করে এখন বর্তমানে যেটা মাস্তুল ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশনকে নিয়েও আমি গতকালকে পর্যন্ত আমি মাস্তুল ফাউন্ডেশন সম্পর্কে যতটুকু জেনেছি, আমাদের জনাব সাইফুল সাগর সাহেব তিনি মাস্তুল ফাউন্ডেশন কিছু দুর্নীতি, যে তারা জাকাতের টাকা আত্মসাৎ করে শত শত প্রপার্টি বানিয়েছে, এরা আগে কিচ্ছু ছিল না, নিঃস্ব ছিল, এই মানুষের ইমোশনকে কাজে লাগে, ওই গাজার বিষয়টাকে সামনে এনে মানুষের ইমোশনকে কাজে লাগে শত শত কোটি টাকা এরা আত্মসাৎ করে খেয়েছে। এটা প্রমাণিত। ইভেন মিডিয়াতে যখন ঢালাওভাবে প্রচারণা হচ্ছিল, 22 লক্ষ টাকা দিয়ে জার্নালিস্ট, সাংবাদিকদের মুখ বন্ধ করেছে মাসুল ফাউন্ডেশন। এর পাশে আমি আরেকটা জিনিস, রাজনৈতিক প্রেক্ষাপটে যারা এখন সংসদে আছে, এনসিপিও কিন্তু 2024 সালে এরাও বন্যা কবলিত তাদের সহযোগিতার জন্য বিশাল একটা ফান্ড গঠন করেছিল এবং এত পরিমাণ সাড়া পড়েছিল যে ঢাকা ইউনিভার্সিটির প্রেক্ষাপটে, যেখানে আমার পরিচিত অনেকে স্বর্ণের অলংকার পর্যন্ত দিয়ে আসছে, মহিলারা স্বর্ণের বালা দিয়েছে, চেন দিয়েছে, এবং ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সাইকেল বিক্রি করে টাকা দিয়েছে, এবং ছোট বাচ্চা মাটির পাত্রে টাকা জমা করেছে, ব্যাংকগুলা ব্যাংকে ওইখানে এনসিপি কে দিয়েছে। কিন্তু ওই এনসিপির ফান্ডিং নিয়েও কিন্তু পরবর্তীতে এখনো পর্যন্ত বিতর্ক রয়েছে যে তারা স্বচ্ছভাবে বন্যা কবলিত টাকা তুলেছে বন্যার জন্য। হ্যাঁ, তারা টাকা খায় নাই, এটা আমি মেনে নিলাম, আমি বিতর্ক এবং সমালোচনার মুখে মেনেও নিলাম যে এরা টাকা খায় নাই, কিন্তু স্বচ্ছতার সাথে যদি বলি যে টাকাটা না খেয়েও যে খাতে উঠেছে সেখানে তো ব্যবহারও করে নাই, এরা টাকাটা ওইখানে বন্যা কবলিতের জন্য উঠিয়েছে, সেখানে খরচ করার কথা ছিল, কিন্তু সেখানে খরচ না করে এরা আর একটা ফান্ডের ভিত্তিতে জমা রেখেছে, যেটা দুঃখজনক। এরকম আমি মনে করি যে বাংলাদেশের ইসলামী উলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক সাহেব, এরপরে চরমনাই, এবং বিশেষভাবে না বললে নয় আমাদের জামাত ইসলামের, এরা তো আমাদের ডক্টর শফিকুর রহমান সাহেব, সে গেঞ্জি পড়ে গেছে, এটাকে নিয়ে ট্রোল করা হচ্ছে, বিতর্কিত করা হচ্ছে, অথচ সে বুঝাইছে যে আমি এখানে, তারা যেন আমাকে মেহমান না মনে করে, তাদের সাথে মিশের জন্য আমি তাদেরকে ডোনেশন দিতে পারি। আলহামদুলিল্লাহ, একটা বিশাল একটা উদ্যোগ নিয়ে মানবিক একটা কাজ করতেছে। তাহলে এখানে আসুন্নাহ ফাউন্ডেশন বলেন, হাফিজি চ্যারিটি বলেন, যতগুলি সব ইসলামী, এরা স্বচ্ছভাবে এখনো পর্যন্ত স্বচ্ছতার সাথে আছে, কিয়ামত পর্যন্ত স্বচ্ছতার উপরে থাকবে। আসলে মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, এটা অতি দুঃখজনক বিষয় যে মানুষ আবেগ থেকে এই ডোনেশন করে থাকে, যে তার অপর ভাই দুর্যোগে পড়েছে, তার সাহায্য করা দরকার। আসলে এই বিষয়গুলোকে যে খাতে ব্যবহার করা দরকার ওই খাতে ব্যবহার করা উচিত। তো আপনার কাছে আমি সর্বশেষ একটা বিষয় জানতে চাচ্ছি যে সরকার যদি, রাষ্ট্র যদি এই ধর্মীয় যে সংস্থাগুলো আছে, ট্রাস্ট, যাদের উপর ট্রাস্ট করা যায়, তাদের সাথে যদি সমন্বয় করে কাজ করা হয়, তাহলে আপনি কি মনে করেন যে যারা অসহায় মানুষ তারা আরো ভালো করে সাহায্য পাবে? আমি দেশ ও সরকার প্রধান এবং সহ সরকারি দল, বিরোধী দল সকলকে আমি উদ্দেশ্য করে একটি উদাত্ত আহ্বান রাখছি যে আপনারা যদি দেশকে ভালোভাবে পরিচালনা করতে চান, তাহলে অবশ্যই যারা মসজিদের ইমাম রয়েছে, মসজিদের মুয়াজ্জিন রয়েছে এবং সমাজের ধর্মীয় যারা ধার্মিক রয়েছে, তাদের সাথে যদি সমন্বয় করে আপনি যে কোনো কাজ করেন, যে কোনো ক্ষেত্রে একদম শতভাগ 100 মিয়া ফিল মিয়া আপনি সফল হবেন ইনশাল্লাহ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যেমন আমি আরেকটা পয়েন্ট আনি যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ কওমি যে বিশাল একটা ম্যান পাওয়ার দাঁড়িয়ে গেছে, এই কওমি উলামায়ে কেরামদেরকেও যদি সুযোগ দেওয়া হয়, বিশেষ করে ডিফেন্সে, পুলিশে, প্রশাসনে, আর্মিতে, আমি মনে করি যে এই কওমি সন্তানরা ইনশাল্লাহ কোনোদিন দুর্নীতি করবে না, রক্ত দিয়ে হলেও দেশের কাজে এরা কাজ করবে। আমাদের চেষ্টা করার দায়িত্ব, সফলতা দেওয়ার মালিক আল্লাহ, ইনশাল্লাহ অবশ্যই সফলতা আসবে। আসসালাম। অসংখ্য ধন্যবাদ মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমাদের দর্শক বৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের নিয়মিত যে প্রোগ্রাম হক কথা দেখার জন্য। এবং আপনাদের সাথে কাছে অনুরোধ থাকবে যে যদি নিয়মিত আমাদের হক কথার প্রোগ্রামটা দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের
পেজটিকে ফলো করে সাথে থাকবেন।